আসসালামু আলাইকুম। দশম শ্রেণী। আজ আমি তোমাদের অসুখী একজন কবিতাটা রিভিশন করব। অসুখী একজন কবিতা তোমাদের যে নিউ সিলেবাস দেওয়া হয়েছে সেখানে আছে। কাজে কাজে এখান থেকে 1 নম্বর, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নটা আসতে পারে, যদিও নিউ প্রশ্নের পরিকাঠামো কি হবে, তার বিভাজনটা কেমন হবে আমরা এখন জানতে পারিনি। জানতে পারলে আমি তোমাদের জানিয়ে দেব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অসুখী একজন। অসুখী একজন কবিকে কবি হচ্ছেন পাবলো নেরুদা। তো অসুখী একজন কবিতা, আমি কবিতা শুরু করে দুম করে প্রশ্নে আমি যাচ্ছি না। তার প্রাসঙ্গিক বিষয়গুলো যদি না আলোচনা করা হয় তাহলে এই কবিতার মূল বিষয়বস্তু, কবিতার প্রেক্ষাপট এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো তোমাদের অজানা থেকে যাবে, কিংবা জানা থাকলেও তোমাদের স্মৃতিপট একদম ভাসিয়ে তোলা দরকার আছে। তো অসুখী একজন, এটা একটা কবিতা। এখন এই কবিতাটা রচনা করেছেন কে? চিলিয়ান কবি পাবলো নেরুদা। এটা তর্জমা কে করেছেন? তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য এটা তর্জমা করেছেন, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। তো আমরা শুরু থেকে দেখব যে এই কবিতায় কবি কি বলতে চাইছেন, কবিতার মূল বিষয়বস্তু কি, এবং এই যে অসুখী নামকরণটা দেওয়া হয়েছে কতটা যুক্তিযুক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অসুখী মানে যে সুখী নয়, আনহ্যাপি, দুঃখী, বা সে যা কিছু পেয়েছে তাতে সে সন্তুষ্ট নয়, তার মানে সুখ নেই যার, সে তো অসুখী। একজন, কোনো একজন, এটা বস্তুবাচক নয়, কোনো একজন মানুষ অসুখী। কিন্তু এখানে একটা জিনিস বিতর্ক আছে যে এই অসুখী একজন কবিতায় কবি কেউ বলেছেন যে অসুখী বলতে কেউ কেউ জন্মভূমি, জন্মভিটে, দেশ মাতাকে বলা হয়েছে। আবার কেউ বলেছেন অসুখী বলতে তার প্রাণপ্রিয়া স্ত্রী, সহধর্মিণী বা অর্ধাঙ্গিনীকে বোঝানো হয়েছে, বা প্রেয়সীকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটা কথা জোর দিয়ে বলা যায়, সেটা হলো যেহেতু এটা একজন আছে, তাই আমরা বলতে পারি দেশ মাতা বা জন্মভূমি থেকেও কবি যে বিষয়টার উপর জোর দিতে চেয়েছেন সেটা হলো কোনো নারী, কোনো মহিলা, কোনো প্রেয়সী, কোনো স্ত্রীর কথা কবি এখানে বলতে চেয়েছেন। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম। পাবলো নেরুদার সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। পাবলো নেরুদা হচ্ছেন একজন বিখ্যাত চিলিয়ান কবি, ছোট্ট দেশ চিলি। 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, জন্মসাল 1904 সাল জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত কবি ছিলেন তিনি, একজন কবি, সাহিত্যিক, কূটনীতিবিদ। কারণ রাষ্ট্রদূত হয়ে তাকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। তো রাষ্ট্রদূতের কাজ সে যখন সম্মুখে দেখেছে, একটা দেশের উত্থান, একটা দেশের পতন, একটা দেশের মানে হচ্ছে সৈনিকদের, মানে হচ্ছে যে তাদের ক্রিয়াকলাপ, একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, রাজনীতির উত্থান, মানে হচ্ছে উত্থান পতন, মানুষের জীবনযাত্রা, সবকিছু তিনি মানে একবারে ফেস টু ফেস, সামনাসামনি গিয়ে তিনি সেইগুলোকে দেখেছেন।
আর সেইগুলো তার স্থান পেয়েছে সাহিত্যে। বাস্তব জীবনের কথা, বাস্তব পৃথিবীর কথা, বাস্তব মানুষের কথা, বাস্তব সভ্যতার কথা তার কবিতায়, তার সাহিত্যে, তার গ্রন্থে জীবন্ত হয়ে উঠেছে। এই জন্যই তো একজন বিখ্যাত কবি হিসাবে তিনি 1971-এ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছিলেন 1950-এ সম্ভবত। তাহলে এইরকম উঁচু মানের একজন কবি ছিলেন কে? পাবলো নেরুদা। তার জীবনকাল হচ্ছে 1973-এ তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাহলে 1904 থেকে নিয়ে 1973 হচ্ছে তার জীবনকাল। এটা বাংলায়, এটা মূল কাব্যগ্রন্থের নাম কি, মূল গ্রন্থ কি? মূল গ্রন্থ হচ্ছে এক্সট্রাভাগান্স। এটা হলো মূল গ্রন্থ। আর নবারুণ ভট্টাচার্য যেটা তর্জমা করেছেন সেই বইটার নাম বিদেশি ফুলে রক্তের ছিটে। এটা হচ্ছে নবারুণ ভট্টাচার্যের লেখা বই। মূল গ্রন্থ হচ্ছে এটা। আর নবারুণ ভট্টাচার্যের এই বই থেকে এটা নেওয়া হয়েছে, বিদেশি ফুলে রক্তের ছিটে। কবিতার মূল বিষয়বস্তু কি? কবি চিরন্তন সত্যকে, চিরন্তন একটা বিষয়বস্তুকে এই কবিতায় মর্যাদা দিয়েছেন, এই কবিতায় বলতে চেয়েছেন, এই কবিতায় মূল উপপাদ্য বিষয় হয়ে উঠেছে। কি? এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে একজন সৈনিক সে দেশ এবং দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যুদ্ধ করে। এ সোলজার ফাইট ফর হিজ কান্ট্রি। একটা সৈনিকের কাজই হচ্ছে তার দেশকে রক্ষা করা, দেশের জন্য যুদ্ধ করা। তা সেই সৈনিক যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে সে যে ফিরে না, তার যে অকাল মৃত্যু ঘটে, সে যে শহীদ হয়ে যায়, সেই পরিবারের তার স্ত্রী, তার মা, তার স্বদেশ ভূমি, তার জন্মভিটে তার জন্য অপেক্ষায় থেকে যায়। তার অপেক্ষায় থাকাটা তার শেষ নেই, বিরাম নেই, বিরতি নেই। এই কবিতার হচ্ছে মূল বিষয়বস্তু, এই কবিতার মূল কথা, এই কবিতার মূল মানে কি বলবো, মূল ভাব। পাশাপাশি কবি আর একটা বিষয়কে এখানে তুলে ধরেছেন, সেটা হলো যুদ্ধ আসতে পারে, সবকিছু তছনছ করে দিতে পারে, ঝড় আসতে পারে, সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারে, অশান্তি আসতে পারে, নদীতে ভাসমান নৌকার মতো টলমল করতে পারে, প্রাকৃতিক দুর্যোগ আনয়ন হতে পারে, সাময়িক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু যে জিনিসটাকে থামিয়ে দেওয়া যায় না, যে জিনিসটা অকাল মৃত্যু হয় না, যে জিনিসটা কোনো দুর্যোগ নস্যাৎ করে দিতে পারে না, যে জিনিসটা কোনো যুদ্ধ, যে জিনিসটাকে বিধ্বস্ত করতে পারে না, সেটা হলো স্নেহ, সেটা হলো ভালোবাসা, সেটা হলো প্রেম। এটা চিরন্তন আছে, রয়েছে, ভবিষ্যতে থাকবে। এই কবিতা সব কিছুকে ছাপিয়ে কবি সে কথাই বলতে চেয়েছেন। এ সত্যের কোনো শেষ নেই, কোনো কিছু ধ্বংস করে দিতে পারবে না এই জিনিসটাকে। কবি এই কবিতায় সেই জিনিসটাকে তুলে ধরেছেন। সে আলোচনার দিকে আমরা যাব। কবি বলছেন, কবি এই কবিতায় বলতে চেয়েছেন, তোমাদেরকে একটা বিষয় বলে দিই, কবি তার বারান্দা, তার সেই ঝোলা বারান্দায়, তার দোলনা ইত্যাদির কথা বলেছেন, বা কবি তার স্ত্রীকে ছেড়ে চলে গেছেন, এই ধরনের কথা কোন সময় বলবে না উত্তরে। কারণ একজন সাহিত্যিক, সাহিত্যটা হচ্ছে সমাজের আয়না। তুমি যেমন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চুল, তোমার সমস্ত কিছু অঙ্গের
পুঙ্খানুপুঙ্খ চিত্রটা দেখতে পাও, ছবিটা সামনে ভেসে ওঠে। সাহিত্যটা সমাজের আয়না, সমাজের বাস্তব ঘটনা, খুঁটিনাটি, রাজনীতি কোনো কিছুই বাদ যায় না সাহিত্যের মধ্য দিয়ে। তাই সাহিত্যের আয়নায় সমস্ত কিছু ধরা পড়েছে। কবি একজন নিরপেক্ষ সাহিত্যিক হিসাবে এটা বর্ণনা করেছেন। তাই কবি চলে গেছেন যুদ্ধক্ষেত্রে, কবির স্ত্রী অপেক্ষা করছেন। কোনো বইয়ে দেওয়া থাকলেও তোমরা এটাকে প্রায়োরিটি দেবে না। জনৈক স্ত্রী, জনৈক প্রেয়সী, জনৈক নারী, জনৈক সধর্মিণী আর জনৈক সৈনিক সে যুদ্ধে গেছে। তাহলে একজন সৈনিক তার ডিউটি বা কর্তব্য পালন করার জন্য তার স্ত্রীকে দরজায় দাঁড় করিয়ে রেখে সে যুদ্ধক্ষেত্রে চলে গেছে। সৈনিক জানে যে তার ফেরা আর আসা এর কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় এক লহমায় এসে তার জীবনকে কেড়ে নিতে পারে, তার প্রাণ পাখি উড়ে যেতে পারে, তার জীবনের চলমানতা, তার প্রবাহমানতা, তার গতিময়তা, তার যে মানে কি বলবো যে তার জীবনের যে ঘুরপাক সেটা নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে যেতে পারে, থেমে যেতে পারে। কিন্তু যে নারী তার অপেক্ষায় থেকে যায়, তার মনের বিশ্বাস, তার মনের আকুতি যে সে ফিরবে। কিন্তু এইভাবে কবি বলছেন একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল, কিন্তু ওই ভদ্র মহিলা জনৈক নারীর তার অপেক্ষা শেষ নেই। কবি তারপরে বললেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। কবি কেন বললেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান? এটাই কবি বুঝাতে চাইলেন। কুকুর হেঁটে যেতে পারে, গির্জার এক নান সে পূজার ব্যস্ততার জন্য, সে আরাধনার জন্য উপাসনালয়ে যেতে পারে। কবি এখানে একটা কথা বলতে চাইলেন, সৈনিক চলে গেছে যুদ্ধক্ষেত্রে, সে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, একটা জায়গা থেকে সে আরেকটা জায়গায় ট্রান্সফার হয়েছে, তার স্ত্রী অপেক্ষায় আছে। কিন্তু মানুষের স্বাভাবিক জীবনের যে ছন্দ, কুকুর হেঁটে যাওয়া, গির্জার নামে যাওয়া, এর মধ্য দিয়ে কবি বুঝাতে চেয়েছেন যে জীবনের স্বাভাবিক যে ছন্দ তা কোনো ঘটনা বন্ধ করে দিতে পারে না, স্তব্ধ করে দিতে পারে না। ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, যুদ্ধ আসুক, মহামারী আসুক, যাই আসুক না কেন, জীবন ছন্দময়, জীবন আপন গতিতে চলতে থাকে। নদী যেমন তার প্রবাহমানতার শেষ নেই, তার গতিময়তার কোনো বিরাম নেই, তার মানে হচ্ছে ছল জলের যে একদিক থেকে আরেক দিকে যাওয়ার যেমন তার বিশ্রাম নেই, কবি সেই গতিময় জীবনের কথা এখানে তুলতে গিয়ে বললেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তারপরে কবি বললেন কি, বৃষ্টিতে ধুয়ে দিল তার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, ঘাস জন্মালো রাস্তায়। এটা মুচ্ছি, তোমরা লিখে নেবে, ঘাস জন্মালো রাস্তায়। কবি বললেন ঘাস জন্মালো রাস্তায়। কেন বললেন? ঘাস জন্মানো রাস্তায় তোমরা দেখবে যে মাঠের ধারে বাড়ি হলে বা গ্রামের মাঝেও যদি বাড়ি হয়, যে রাস্তাতে চলাচল করা হয় সেখানে ঘাস গাছ কিছু জন্মাতে পারে না। কিন্তু সেই রাস্তায় যখন চলাচল বন্ধ করে দেওয়া হয়, সেই রাস্তায় যখন 1-2 মাস চলা হয় না, তোমাদেরকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমাদের একটা ফুটবল খেলা মাঠ আছে, স্কুলে হোক গ্রামে হোক, সেই মাঠে যখন খেলাধুলা হয় সেখানে ঘাস জন্মায়, খেলাধুলা বন্ধ হয়ে গেলে ঘাস জন্মে যায়। কবি এখানে বলতে চাইলেন যে বাড়ির লোকটা ছিল, যে সৈনিকটা বাড়িতে অবস্থান করতেন, তার যাওয়া আসা বন্ধ হয়ে গেছে বলে বৃষ্টিতে পা ধুয়ে দিয়েছে, পায়ের যে দাগ, চলার পথে যে দাগ পড়ে সেই দাগও মুছে গেছে আর রাস্তায় ঘাস জমে গেছে। এই যে মাঝের যে বিরাম, এই বিরাম যে কত হাহাকার নয়, কত দীর্ঘায়িত বিরাম, কত লম্বা সময়ের বিরাম, কত লম্বা সময়ের ছেদ, এটা বোঝাতে গিয়ে কবি বললেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মানো রাস্তায়। এরপর কবি বললেন যে সেই পাহাড়ের পাথরের মতো দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো। পাথর যেমন খুব নিরেট, পাথর যেমন শক্ত, পাথর যেমন মজবুত, সেই পাথরের মজবুত, শক্ত, নিরেট এবং তার যে শোকের আবহটা কত কঠিন, কত জটিল, কত গাঢ়, সেই কথা বোঝাতে গিয়ে কবি পাথরের কথা নিলেন। এরপরই কবি বললেন যে যুদ্ধ শুরু হয়ে গেল, সমস্ত সমতলে ধরে গেল আগুন,
আগুন ধরে যাওয়া মানে অনেকে বলে হা হতাশ করে, আমার সংসারে আগুন ধরে গেল। তার মানে আগুনে পুড়ে সব ছারখার হয়ে গেল? না, এই আগুন ধরা মানে আগুনের যেমন জ্বালা থাকে ঠিক সেই জ্বালাও নয়। আগুন যেমন সমস্ত কিছুকে নস্বাত করে যায়, ঠিক তেমনি একটা অশান্তিকে বোঝাতে গিয়ে কবি আগুনের কথা বলে। কেউ যদি বলে আমার বুকে আগুন জ্বলছে, তার মানে কি ফায়ার ব্রিগেডে খবর দিতে হবে? তার মানে কি পানির ব্যবস্থা করতে হবে, না মুখে পানি ভরতে হবে হৃদয়কে জোড়ানোর জন্য, প্রশান্তি আনার জন্য, আগুনটাকে নেভানোর জন্য? না, এই আগুন সাহিত্যের আগুন, এই আগুন ভাষার আগুন, এই আগুন মনের আগুন, দুঃখের দহনকে বোঝাতে গিয়ে আগুন বোঝানো হয়েছে। ঠিক তেমনি কবি বললেন সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার মানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে কবি একটা কথা বললেন, মারাত্মক কথা, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হলো, তার মানে এই যুদ্ধ থেকে কেউ রেহাই পেল না। এই যুদ্ধ থেকে আবার বৃদ্ধ বনিতা কেউ রেহাই পেল না। শিশুরাও অন্তর ইয়াদ করলো না মানুষের যুদ্ধের ভয়াবহতা, মানুষের মানসিকতা, মানবিকতা কোন পর্যায়ে গেছে। কবি সে কথাই বোঝাতে চেয়েছেন। নেগড়ে বা বাঘের সামনে যেমন পড়লে সে কাউকে সমীহ করে না, যে এটা বাচ্চা, এটা মাঝারি, এটা বয়স্ক, না একে খাবো না। সে লিলিহান শিখার মতো নিমেষের মধ্যে তাকে কি করে, ছারখার করে দেয়। কবি সেই আগুনের কথা বললেন, যে আগুন সমস্ত সমতলে ধরে গেল, শিশু আর বাড়িরা খুন হয়ে গেল, মন্দির থেকে দেবতারা স্বপ্ন দেখতে পারলো না, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কবি সেই খোলা বারান্দা, সেই সুন্দর বাড়ি, সেই মিষ্টি ফুল, সেই মিষ্টি বাগান, সেই চিমনির ধোঁয়া, সেই জল তরঙ্গ, সব সাজানো গোছানো কবির নয়, এখানে জনৈক সৈনিকের, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কবি এখানে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের বিভৎসতা, যুদ্ধের ক্ষমতা, যুদ্ধের মানে কি বলবো যে প্রকাণ্ডময়তা, যুদ্ধের বিশালতা বুঝাতে গিয়ে কবি এই কবিতায় এই সব জিনিসের অবতারণা করলেন। কিন্তু কবি বললেন সেই মেয়েটার মৃত্যু হলো না। কার? যে মেয়েটা অপেক্ষা। দেখবে তোমরা বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, যখন দেখবে তখন দেখবে বহু প্রতিকূল অবস্থা আসবে, ট্র্যাজেডি আসবে, কমেডি আসবে, বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাবে, বহু প্রতিকূলতা আসবে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে বইয়ের মধ্যে হবে। কিন্তু ম্যাক্সিমাম বই দেখবে যে নায়ক আর নায়িকা, হিরো আর হিরোইন বহু প্রতিকূলতাকে, বহু জটিলতাকে, বহু কুটিলতাকে, বহু সমস্যাকে কাটিয়ে উঠে অবশেষে তাদের মিলন হচ্ছে, অবশেষে তারা মিলিত হচ্ছে। এটা তোমরা লক্ষ্য করবে। তার মানে কি, যে কবি সেখানে বইয়ের সিনেমা বা চলচ্চিত্রে সেখানে দেখানো হয়েছে কি, যে শেষ পর্যন্ত ভালোবাসা, প্রেম বা শান্তি বা স্নেহের জয় হয়েছে, প্রতিকূলতাকে কাটিয়ে উঠেছে। ঠিক এখানেও কবি বলেছেন এত কিছু বয়ে গেছে ঝড়, এত বিধ্বস্ত করে দিয়েছে সমাজ সভ্যতাকে, কিন্তু সেই মেয়েটা তার অপেক্ষায় থেকে গেছে, তার মৃত্যু হয়ে। কবি এখানে তার মৃত্যু বলতে ভালোবাসার মৃত্যু হয় না, স্নেহের মৃত্যু হয় না, প্রেমের মৃত্যু হয় না, শ্রদ্ধার মৃত্যু হয় না। কবি সেই এই কবিতায় সেই বিষয়টাকে প্রতিপাদ্য করে তুলেছে। তাহলে একদিকে কবি যুদ্ধের বিভৎসতা, যুদ্ধের প্রকাণ্ডময়তা, যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ধ্বংসের লীলাময়তা, এই সমস্তকে যেমন এখানে প্রতিপাদ্য করেছেন, পাশাপাশি ভালোবাসা, স্নেহ, প্রেম, সে যে অমর, তার গতি, তার চলমানতা, তার শক্তি, তার প্রবাহমানতা যে অপার, সমস্ত কিছুকে সে জয় করে নিতে পারে, সে কথাও কবিতায় বলতে ভুল করেননি। আবার এ কথাও তিনি বলতে ভুল করেননি যে একজন সৈনিক সে কিভাবে নীরবে নিশ্চবে দেশ এবং দশের জন্য, রাষ্ট্রের জন্য সে সেবা করে, ধর্ম করে, সে তার কর্ম থেকে এক চুল, এক পা পিছপা হয় না। দেশ এবং দশের জন্য সে জীবনকে, প্রাণকে অকালে, অসময়ে উৎসর্গ করে দিতে পারে, সে কথা এই কবিতায় কবি তুলে ধরেছেন। যাই হোক, তাহলে এই কবিতার মূল বিষয়বস্তু, এই কবিতার কবির মূল ভাবনা, এই কবিতা বাস্তবের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, এই কবিতার মূল স্পিরিট কি, সেটা তোমাদের আমি বললাম। তাহলে এখন আমরা কয়েকটা এক নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। এক নম্বরে হচ্ছে যে পাবলো নেরুদার জন্ম। পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ
জন্মগ্রহণ। উত্তর 1904 সালে। জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় কত সালে? উত্তর 1973 সালে। ঠিক আছে, কত সালে তিনি সাহিত্যে নোবেল পান? তিনি সাহিত্যে নোবেল পান 1973 সালে, সরি 1971 সালে। 1973 তার মৃত্যু হয়। 1971 সালে সাহিত্যে তিনি নোবেল পান। অসুখী একজন, আমি এই কবিতাটি লিখছি, তোমরা প্রশ্নটা বুঝে নেবে। এই কবিতাটি বাংলায় কে তর্জমা করেন? তর্জমা করেন। উত্তর কি? উত্তর হচ্ছে নবারুণ ভট্টাচার্য। আমি সংক্ষেপে লিখছি, নবারুণ ভট্টাচার্য। আচ্ছা, এই গ্রন্থটা নবারুণ ভট্টাচার্যের কোন, এই কবিতাটা নবারুণ ভট্টাচার্যের এই অসুখী একজন, এই কবিতাটি নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কাব্যগ্রন্থের নাম আমি আগেই বলেছি, বিদেশি ফুলে রক্তের ছিটে। বিদেশি ফুলে রক্তের ছিটে। আমরা এইভাবে একাধিক প্রশ্ন আলোচনা করতে পারি, যেমন হচ্ছে মূল গ্রন্থের নাম এক্সট্রাভাগারিয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে পাবলু নেরুদা, এই যে নবারুণ ভট্টাচার্য যেটা তর্জমা করেছেন, এই কবিতাটা কত সালে প্রকাশিত হয়, মানে বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থটা 2013। আচ্ছা, তারপর হচ্ছে যে একটা পর একটা প্রশ্ন আলোচনা করতে পারি যে সেই মেয়েটি মৃত্যু হলো না, মেয়েটি কে? এই মেয়েটি হলো জনৈক সৈনিকের প্রাণপ্রিয়া স্ত্রী, আবার পরোক্ষে বলা যায় স্বদেশ ভূমি বা জন্মভিটেকেও বোঝানো হয়েছে। সঠিক উত্তর হলো, তোমার দুটো জিনিসকেই টাচ করা হলো, দুটো জিনিসকেই তুমি বলতে পারলে। ঘাস জন্মালো রাস্তায়। আচ্ছা, কেন ঘাস জন্মালো? যে সেই রাস্তায় কোনো মানুষ বা প্রাণী চলাচল করেনি অনেকদিন ধরে। তাহলে এখানে সেই বিষয়টাকে বোঝানোর জন্য কবি এখানে বলেছেন যে ঘাস জন্মালো রাস্তায়। এইভাবে আমরা একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি, আর একটা বিষয় তোমাদের বলি আমি, যে আমি এর পরবর্তী ক্লাসে এখান থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।